ব্যক্তি আছে যারা বাংলাদেশের বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম করেছে, আন্দোলন করেছে, তারা কলকাতা থেকে পাসপোর্ট তৈরি করে তারা বিভিন্ন বিদেশে চলে গেছে। এই দেশের থেকে তারা কাগজপত্র তৈরি করেছে, এই দেশের মাটিকে তারা ব্যবহার করেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করলেও উনি ওসমান হাদির মৃত্যুর কথা বলতে চাইছেন, কারণ সম্প্রতি এই রাজ্যে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া আসামি বলতে গেলে একমাত্র ওসমান হাদি, যার মৃত্যু গত ডিসেম্বরে হয়েছিল, তার যে যারা খুনি তাদের কথাই উনি বলতে চেয়েছেন। এই ওসমান হাদিকে আমি শুনেছি, ওনার অনেক বক্তব্য শুনেছি, কিন্তু এই ওসমান হাদি কি খুব ভারতপ্রেমী ছিলেন? ভারতপ্রেমী ছিলেন কি আমি জানি না, কিন্তু ওনার একটা বক্তব্যে আমি শুনছিলাম যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের মুন্ডপাত করা। গোপালগঞ্জ বলে একটা বাংলাদেশ আছে, গোপালগঞ্জকে ধ্বংস করে দেওয়ার মতো বাইট আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায়। আমি কাউকে ক্রিটিসাইজ সেইভাবে করতে চাই না, কিন্তু আসুন আজকে আমরা আলোচনায় থাকবো। যারা আমাদের সঙ্গে রয়েছেন এই দুটো বিষয়ে আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষমেশ দেশ বিরোধী কাজ করে ফেললেন, এই বক্তব্য রেখে এই আলোচনা আমরা থাকব। আমার সঙ্গে রয়েছেন আজকে দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। অধ্যাপক সরকারকে আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান জাতীয় কংগ্রেসের নেতা শক্তি মৈত্র, আমি শক্তিদাকে স্বাগত জানাই। অত্যন্ত কনিষ্ঠ এবং আমার সঙ্গে থাকা ছাত্র নেতা, তৃণমূলের সমর্থক দেবজিৎ ধর আমার সঙ্গে রয়েছেন, দেবজিৎকে স্বাগত জানাবো। আর আমাদের সঙ্গে আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং, যিনি তাকেও আমি স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ম্যাডাম, আমি কলকাতা থেকে বলছি, আপনাকে আমি টিভিতে দেখতে পাচ্ছি, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনি আমাকে প্রথম বলুন আগে, আমি রিঙ্কু চ্যাটার্জি সিংয়ের কাছেই যাব। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য নিয়ে আপনি সোচ্চার হয়েছেন এবং আপনি আইনগত রাস্তায় হেঁটেছেন, আইনের পথে গেছেন, এর কারণ কি? আপনার এই বক্তব্য শুনে কি মনে হয়েছিল? আমি প্রথম আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার আমার তরফ থেকে আপনাদের সবাইকে। অ্যাকচুয়ালি যখন আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী যেই বার্তাটা 2 তারিখে দিয়েছে রানী রাসমণি অ্যাভিনিউতে, সেটা দেশের ইন্টিগ্রিটি, সার্বভৌমত্বকে এফেক্ট করেছে। এটা ক্লিয়ারলি দেশদ্রোহিতার মামলা। উনি যেইভাবে ভারতের কনফিডেন্সিয়াল ম্যাটারকে উনি ডিসপার্স করেছেন, পাবলিক ডোমেনে দাঁড়িয়ে কনফিডেন্সিয়াল ওথ ব্রিজকে লঙ্ঘন করেছেন, এটা ইউপিএ অ্যাক্ট হতেই হবে। উনি ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ রিলেশন, বন্ধুত্বপূর্ণ রিলেশনকে এফেক্ট করতে পারেন না, প্রভোকেশন করতে পারেন না, ইনস্টিগেট করতে পারেন না। আর এইভাবে একটি পার্শ্ববর্তী দেশের তার রাজনৈতিক একটি হত্যাকাণ্ডকে আমাদের দেশের হত্যাকাণ্ড বলে চালিয়ে আমাদের দেশকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের দেশকে বিশ্বের দরবারে হিউমিলিয়েশন করতে পারে না। যখন উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিয়েছিলেন, সেই শপথের মধ্যে একটি শপথ এটাও ছিল, উনি অ্যাজ এ চিফ মিনিস্টার উনি দেশের অভ্যন্তরীণ বিষয় সিক্রেসি মেনটেন করবেন, দেশের সার্বভৌমত্ব সম্মানকে অক্ষুণ্ণ রাখবেন। উনি প্রথম শর্তটাই লঙ্ঘন করেছেন। উনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে সংখ্যালঘু ভাইরা আছে তাদের জীবনকে সংকটে ফেলে দিয়েছেন। না বাংলাদেশ সরকার বলেছে যে ভারতবর্ষ হাদির মৃত্যুর জন্য দায়ী, না ভারতবর্ষ এটাকে অ্যাকসেপ্ট করেছে, না হাদির পরিবার ব্লেম করেছে। তাহলে উনি এই নোংরা মন্তব্য করে ভারতবাসী হিসেবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে কি প্রমাণ করতে চাচ্ছেন? উনি এই যে অস্থিরতা তৈরি করছে ভারতবর্ষে, এটার একটাই সাজা, সেটা ইউএপিএ অ্যাক্ট। আর উনাকে ফ্রিডম অফ স্পিচের বাউন্ডারি দেখাতে হবে। আর উনাকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের উপরে কেউ নেই, না ব্যক্তি না দল, উনাকে এটা বোঝাতে হলে, উনাকে লিমিট বোঝাতে গেলে আইনের এই ধারাগুলি 152, 352, 353, 153A, 191, 192, 196 আর কনফিডেন্সিয়াল অ্যাক্ট সেকশন 3, 4 and 5 এই সব ধারাতে ওনাকে অ্যারেস্ট করে ওনার সাথে এই যে বিএনএসের এই দণ্ডনীয় অপরাধগুলোর সাজা ওনাকে পেতে দিতে হবে। তাহলেই মনে হবে যে রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছেলেখেলা করা উচিত না। সে ফরমার চিফ মিনিস্টার হোক, চাই আপনার আমার মতন সাধারণ ব্যক্তি বিশেষ হোক, চাই আইনজীবী হোক। আপনি এই জন্যই আপনি কোথায় মামলা করেছেন এবং
সেই মামলা গৃহীত হয়েছে কিনা আমাকে এই ব্যাপারটা একটু জানান, মানে এই মামলা গ্রহণ করা হয়েছে কিনা বা এর শুনানি নিয়ে কি বলেছেন কোর্ট, আমি এটা একটু জানবো আপনার থেকে। আমি উনি তো 2 তারিখে আপনার রানী রাসবিহারী সরণিতে প্রতিবাদ মঞ্চে ওয়াই চ্যানেলে উনার মন্তব্য রেখেছিলেন। আমি কালকে সকালবেলা গিয়ে আমাদের শিলিগুড়ি সাইবার ব্রাঞ্চে গিয়ে এই এফআইআরটা করি। আপাতত এই এফআইআরটা জিডি হিসাবে নাম হয়েছে, 2 দিনের মধ্যে এটা কনভার্ট টু এফআইআর হবে। আর এই এফআইআরে স্পেসিফিক্যালি একজন আইনজীবী আর ভারতবাসী হিসাবে আমি যেটুকু আজ পর্যন্ত আমি যেটুকু বুঝেছি, ল পড়ে ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করলে যা যা আইন বা রক্ষা না করলে যা যা আইন লাগু হতে পারে, সেই সমস্ত কিছু পড়ে ভালো করে বুঝে আমি এই এফআইআরটা করেছি। আর আমি আশা রাখি আমাদের শিলিগুড়ি সাইবার থানা এটাকে খুব তাড়াতাড়ি কনভার্ট টু এফআইআর করবে। আর আমি উচ্চ আদালতে যাব, এই আমাদের যে বহিষ্কৃত ফর্মার চিফ মিনিস্টার আছে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করানোর প্রক্রিয়া আমি শুরু করব। না, এ তো আপনি ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক বলছেন। আজকে বাংলাদেশের রিঙ্কি দেবী, বাংলাদেশের ব্লগাররা বলছে যে তাদের দেশের যে স্টেবিলিটি, অর্থাৎ নতুন তারেক রহমান সরকার আসার পর বাংলাদেশ তো ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে, সেই ক্ষেত্রেও একটা আনস্টেবল কন্ডিশন তৈরি করবার মতোই বক্তব্য। আপনার কি মনে হয় যে পাশের দেশ, আপনি তো একজন ভারতীয় হিসাবে আপনি বলছেন যে ইন্টিগ্রিটি বা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আপনি স্টেপ নিয়েছেন, আপনার কি মনে হয় এই বক্তব্য বাংলাদেশেও চাঞ্চল্য তৈরি করবে বা সংখ্যালঘু ভাইদের কাছে ভারত সম্পর্কে ভাবমূর্তি বা তাদের নিজেদের দুটো বিভিন্ন পক্ষ আছে সেখানে, তাদের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে? দেখুন, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর টর্চার হয় তখন ভারত তাদের ইন্টারনাল ম্যাটারে ঢুকবে না বলে বিকল্প একটা পদ্ধতি চালু করে সিএএ দিয়ে, যাতে সিএএতে তারা এদেশের সিটিজেনশিপ পায়। সেখানে সংখ্যালঘুরা আজও সেখানে সার্ভাইভ করছে। সংখ্যালঘু হওয়ার অপরাধে দৈনন্দিন তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। সেখানে যদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এক্স সিএম, সে যদি বলে তোমাদের দেশের জামাতি গোষ্ঠীর যে লিডার ছিল, নিষিদ্ধ জামাতি গোষ্ঠীর যে লিডার ছিল, তাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে থেকে ছিনিয়ে নিয়ে, মেঘালয় থেকে ছিনিয়ে নিয়ে আমার এসটিপের হাত থেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে, এটা সংগঠিত হত্যা, ভারত সরকারের দ্বারা সংগঠিত হত্যা, এটা কোনো রাজনৈতিক হত্যা বাংলাদেশের নয়, তাহলে সেখানকার কট্টরবাদী মৌলবাদীদের হাতে এক প্রকার অস্ত্র তুলে দেওয়া। আর এই অস্ত্রের প্রতিফলন কার উপরে উঠবে? আমার আপনার উপরে না, কারণ আমরা আমাদের দেশে একদম সুরক্ষিত আছি মোদিজির হাতে বা নতুন সরকারের হাতে। কিন্তু এখানে উঠবে, সেই প্রতিফলন উঠবে আমাদের যে 1 কোটি সংখ্যালঘু ভাই বোন আছে বাংলাদেশে, তাদের উপরে উঠবে। কট্টর মৌলবাদীদের অত্যাচার তাদের উপরে বাড়বে। আর সেখানে যে নতুন তারেক রহমানের যে সরকার হয়েছে, সেই সরকারকে তারা টার্গেট করবে। ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আবার তলানিতে যাবে। আর তার এফেক্ট কিসে পড়বে? তার এফেক্ট আমাদের যেটা বিজনেস আমাদের চলে, আমাদের বৈদেশিক যে নীতি চলে, তার উপরে পড়বে। আমাদের যে ডিলিং হয়, ট্রিটি হয়, তার উপরে চলবে। শুধু তাই না, একদম আপনি ঠিক বলেছেন যে এর ফলে কিন্তু একটা একটা আনস্টেবল কন্ডিশন তৈরি হবে এবং তাতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা, মানে হিন্দু সম্প্রদায় বা অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা, যারা হয়তো তারা কোনোভাবে ভারতের সঙ্গে যুক্ত, সেই ব্যাপারে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের সংখ্যালঘু মানেই তারা তাদেরকে ভারতীয় মনে করে। দেখা যাচ্ছে তারা ইনবর্ন হয়তো বাংলাদেশি, কিন্তু ভারতীয়, তাদের উপর অত্যাচার বাড়বে এবং যে সমস্ত ট্রিটিগুলো রয়েছে, আন্তর্জাতিক যে সম্পর্কগুলো রয়েছে, সেটাও তলানিতে ঠেকতে পারে। একটা বিরাট লার্জ পার্সপেক্টিভে এই বক্তব্য ব্যাডলি এফেক্টেড হতে পারে। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে দেবজিৎ কি বলছে শুনবো, দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র এবং শক্তিদা তিনি বা কি বলছেন। আমি রিঙ্কুদেবকে বলবো আমাদের সঙ্গে থাকবার জন্য, তারা কি বলেন, এরপর আবার আপনার কাছে আমরা ফিরবো। দ্রুত ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, দেবজিতের কাছে যাব। দেবজিৎ, তোমার কি মনে হয় যে তোমাদের নেত্রীর এই বক্তব্য দলকে মানে দেশকে বিপাকে ফেলতে পারে? বাংলাদেশে যারা বসবাসকারী সংখ্যালঘু রয়েছেন তাদের বিপদ বাড়তে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে? নমস্কার, সিএন নিউজের সকল সদস্য থেকে শুরু করে এখানে যে সকল প্রতিনিধিরা উপস্থিত আছেন সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বলছেন, বা আইনজীবী বলুন বা বিজেপির কর্মীরা বলুন বা বিজেপির নেতা নেত্রীরা বলুন, যে বলছে যে
মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহী কথা বলেছে বা আপনারা এফআইআর করে না, দিন। মানে তোমার কি মনে হয় কে কি বলছে সেটা বাদ দাও, মানে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আপনি কাকে দিয়ে খুন করিয়েছেন আমি জানি না, আমার তো হৃদয় একটা মানে বড় একটা এনসাইক্লোপিডিয়ার মতো, আমি সব গোপন করে রেখে দিয়েছি, মানে আমাকে চাপ এখানে দিলে তুমি সব এখানে জানতে ঠিক পারবে। কোন জায়গাটা দেশ বিরোধী কথা বলেছে বা ঠিক কোন জায়গাটার উপর এফআইআর হওয়া উচিত একটু দেখালে খুব ভালো হয়। না, কোন মানে জায়গাটা ধরো একটু উল্লেখ ওসমান হাদির মৃত্যুতে উনি নাম বলছেন উল্লেখ করেছেন কাকে দিয়ে খুন করিয়েছো, আপনি তুমি কি আরেকবার শুনবে ওনার বার্তা, কি আরেকবার না না, শুনবে? ওনার উনি যেটা বার্তাটা বলেছেন। আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মানুষই ওনার বার্তাটা শুনেছি, সবাই জানি। এখানে তাহলে যারা তুমি এফআইআর করার জায়গাটা খুঁজে পাচ্ছ না, না না, এফআইআর কি হিসাবে করা হয়েছে? আজকে তো বিজেপি কথায় তো এফআইআর হয় না, বা কোনো আইনজীবী যদি, মানুষের তো চামড়ার মুখ, মানুষ যা ইচ্ছা বলতে পারে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি বলছেন আপনি কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি, তোমার কি মনে হয় এই বক্তব্যটা খুব রেলিভেন্ট বা উপযুক্ত বক্তব্য? তোমার কি মনে হয়? মানে তুমি তো একজন ছাত্র, নিশ্চিতভাবে তুমি পড়াশোনা করে আজকে কলেজে পড়ছো বা স্টুডেন্ট ইউনিয়ন করছো, হোয়াট এভার ইউ আর ডুইং, এটা কোনো প্রবলেম নয়, কিন্তু তুমি বলছো যে কাকে দিয়ে ভারত খুন করিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী খুন করিয়েছে, এটা আমরা জানি। এরকম ভাবে উনি কখনোই উল্লেখ করেনি। আপনি ভিডিওটা চালিয়ে দেখেন। আরেকবার আমি শোনাই, যখন দেবজিৎ অনুরোধ করছে, আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ওয়াই চ্যানেলের ওই আন্দোলন মঞ্চ থেকে কি বলেছিলেন আরো আরেকবার আমরা শুনবো। বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। মনে হলো তোমার শুনে? বারবার উল্লেখ করছে ওনার কথা মধ্যে আমি দেশকে ভালোবাসি, আর এখানে দেশ বিরোধী আমি কথা দেখতে পাচ্ছি না। এখানে উনি দেশকে ভালোবাসে বা নিজের বাংলাকে বা নিজের রাজ্যকে ভালোবাসে। উনি জানে যদি বাংলাদেশে কাছে কোনো তথ্য কোনো দিন পৌঁছায় বা কোনো রকমভাবে ওরা জানতে পারে, এতে শুধু তো ভারতবর্ষের ওপর আঘাত বা হানি আসবে না, আগে বাংলার ওপর আসবে। তাই জন্য উনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ওপর সতর্কতা দেখিয়ে বা কি হতে পারে সেটার জন্য আমাদের ভারতবর্ষের সরকার গভর্নমেন্টকে সতর্ক করেছে। হোম মিনিস্টার তথা প্রধানমন্ত্রীকে সতর্ক বার্তা দিয়েছেন এটা, আর নাম একবারও বলছে না, বলছে কি আমি দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে বলবো না। এটা আপনি দেখেন ভিডিওতে বারবার একটা কথাই বলছে, দেশের স্বার্থে বলবে না, কিন্তু উনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কে তুমি কাকে দিয়ে খুন করিয়েছো আমি সব জানি, কিন্তু উল্লেখ করেননি। তার মানে তুমি এখানে কোনো ত্রুটি বা ভুল খুঁজে না, পাচ্ছ আর না। যদি হয় তাহলে এফআইআর কপি দেখান, এফআইআর কি হিসাবে এখন উনি নিজেই বললেন। উনি তো বললেন যে জিডি হিসাবে গ্রহণ করা হয়েছে, দিন দুয়েকে এটাই হয় হ্যাঁ। ন্যাচারাল, এই ধরনের কেসগুলো জিডি হিসাবে রিসিভ হয়েছে, পরবর্তীকালে এফআইআর কনভার্ট আগে করা হোক, যায়। তাহলে আগে হোক। বেশ, দীপঙ্কর দা, দেখুন, পিতামহ ভীষ্ম সরস্বতী একটা কথা বলেছিল, কোন দিক দিয়ে